মানে বাংলাদেশের ইতিহাসে মানে হাসিনার ওগুলোকে নির্বাচন মানে অনেকগুলো নির্বাচন, শুধু হাসিনা না, বাংলাদেশের ইতিহাসে বেশ কিছু নির্বাচন ছিল না, ওগুলো বাদ দেই। যেগুলো জেনুইনলি নির্বাচন ছিল, জেনুইনলি ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল নির্বাচন ছিল, তার যে কোনো নির্বাচনের চাইতে এবারকার নির্বাচন বহুগুণ বেশি চ্যালেঞ্জিং। এবং ঘটনাচক্রে এই মুহূর্তে যে সরকারটা আছে, এই সরকারটা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে খুবই দুর্বল। মানে আমাদের চ্যালেঞ্জ বেশি, কিন্তু আছে সবচেয়ে দুর্বল সরকার, সামর্থ্য সবচেয়ে কম। সামর্থ্য সবচেয়ে কম। আমরা এটা মানতে প্রস্তুত আছি, কতগুলো ইনএভিটেবল ছিল এটা। আপনি যদি শ্রেষ্ঠতম ক্যাপেবল মানুষ হন, বসিয়ে দিলে আপনি কতগুলো ঝুঁকির মধ্যে বসতেন। এই যে পুলিশ বাহিনী যেটা পালিয়ে গিয়েছিল শেখ হাসিনার অপকর্মের কারণে, আমাদের বিচার বিভাগ, আইন বিভাগ, বহু কিছু ভেঙে গেছিল। সো চ্যালেঞ্জ ছিল, কিন্তু এই সরকার আরো ভালো করতে পারতো, যেটা তারা আসলে করতে পারে নাই। এখন ওই যে ঝুঁকিগুলো আপনি যেটা বললেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নির্বাচনে আসছে না মোটামুটি নিশ্চিত, তারা বসে আছে নির্বাচনকে যেভাবে ডিসরাপ্ট করা যায়। আরো খোলাখুলি যদি বলি, ভারত মুখে মুখে নির্বাচনের কথা বলে, এটা ফ্যাক্ট। ডক্টর ইউনূসের চাইতে একটা নির্বাচিত সরকার তারা হয়তো পছন্দ করবে, কিন্তু ওদের সবচেয়ে পছন্দনীয় বিষয় হবে বাংলাদেশ একটা কেওসে ঢুকে যায়, তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে নামবে। এখন আমাদের সমস্যাটা যেটা দাঁড়ালো, শেখ হাসিনা চলে যাওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিবেট বা ঝগড়াঝাটিটাটিও হতে পারে, কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে এটা শত্রুতার পর্যায়ে চলে যাচ্ছে। এটা ধর্ম একটা ইস্যু হিসাবে আস্তে আস্তে সারফেস করছে, সেটা একটা জায়গা। প্লাস এই নির্বাচনে আমি কতটুকু সুযোগ পেতে পারি, এই সুযোগটা আমাকে এট এনি কস্ট নিতে হবে, কাজে লাগাতে হবে। এটা হলো দুইটা দলের মধ্যে। আবার জামাতে আবার এই সমস্যাটা তেমন একটা নাই, যদিও এই ইতিহাসে প্রথমবার 2-3টা জায়গায় দেখলাম যে প্রার্থীদের মধ্যে একটু দ্বিমত আছে, আগে কখনো ছিল না, তারপর এটা মেজর কিছু না। বিএনপির মধ্যে আবার প্রার্থীর সমস্যার সম্ভাবনা আছে। আমরা শিডিউলের পর বুঝবো কতজন আসলে। এখন পর্যন্ত প্রায় 60টা আসনে তো অলরেডি মানে বিক্ষোভ চলছে। আচ্ছা, বিক্ষোভ চলে, যদি আপনি চেঞ্জও করেন, যাকে বাতিল করা হলো সেও বিক্ষোভ, সে এখন পাল্টা আসবে, উনি আবার ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যায় কিনা দেখতে হবে। আর আমি একটা ঝুঁকি মনে করি, বিএনপি যে সিটগুলো ছেড়ে দেবে, সেই সিটগুলোতে এবার যেহেতু ধানের শীষ নেওয়া যাবে না, এখন আরপিও তো চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এখন পর্যন্ত এবার নিজ নিজ মার্কা নির্বাচন করতে হবে। এখন যদি সেটা হয়ে থাকে, বিএনপি ওখানে ইন্ডিপেন্ডেন্ট ঠেকাতে পারবে বলে আমি মনেই করি না। ওখানে ধানের শীষ কেউ না কেউ প্রার্থী হয়ে যাবে, মাস্ট। এখন এই সুযোগ তো আপনি নেবেন, আপনি এমপি হয়ে যেতে পারছেন, আপনি বহিষ্কার করতে পারে। আর বাংলাদেশের ইতিহাস দেখিয়েছে, আমি জানি না ভবিষ্যতে কি হবে, আপনি যদি বিদ্রোহ করে সফল হন, আপনারা আবার ফেরত নেয়। সেই জন্য এত রকম ডাইনামিক্সটা কিন্তু আমি মনে করি খুব সিরিয়াস সমস্যা। আরেকটা কথা যোগ করে রাখা সবচেয়ে জরুরি, আমরা জানি না কি হতে যাচ্ছে, আমরা কিন্তু এআই এর যুগে ঢুকে গেছি। এই যাবতীয় খুবই ক্যাপেবল একটা সরকার থাকলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনি যা বানাতে, ধরুন একজন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে একটা ধর্ম অবমাননামূলক কিছু একটা যেটা চলছে ইলেকশন সময় আরো বাড়বে, শুরু হয়ে গেছে, ইলেকশন সময় আরো বাড়বে। মানে এই কেওস গুলো আমি জানি না, মানে এটা আসলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কেওটিক ইলেকশন হতে পারে। সব শেষ, সেটাকে সেই সময় যদি মানে বিশ্বাস দিয়ে একেবারে ধর্ম টানার চেষ্টা করা হয়, খুব সম্ভব, খুবই চেষ্টা হবে, খুবই হবে। এবং ঝুঁকিটা কোন জায়গায়? ঝুঁকিটা হচ্ছে, ধরুন আমি একটা উদাহরণ দিই, একজন বাউল, তার কিছু বক্তব্য নিয়ে অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত আছে, এটা ইসলামিক স্টেট না, আমাদের পেনাল কোডে অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, ফাইন, আদালত বুঝুক এটা তিনি শাস্তিযোগ্য কিনা, হলে দেব। কিছু বাউল তার সাথে সলিডারিটি দেখাতে গেছেন, রাস্তায় মানববন্ধন করতে গেছেন, আপনি তাকে ধরে পেটাচ্ছেন। এখন এনাকে যে পেটানো যাবে না, যখন আমি বলতে যাচ্ছি যে ওনাকে পেটানো যাবে না, এবং যারা পিটিয়েছে তারা অপরাধ করেছে, তাদেরকে শাস্তি দিতে হবে, এই যে আমি বললাম, আমি কিন্তু একই রকম ভাবে ট্যাগড হয়ে পড়ছি। এখন ফরহাদ মজহার সাহেব এই হামলাগুলোর বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে খুবই সিগনিফিক্যান্ট ধর্মগুরু বিভৎস সব কথাবার্তা তার বিরুদ্ধে বলছেন। তো এই জিনিসগুলো সামনে আসলে ইলেকশনকে সামনে রেখে আনা হবে, এক একজনের বিরুদ্ধে অভিযোগ করা হবে, এবং এই লাইনেই আসলে সমস্যার খুবই ঝুঁকি আছে।